স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো শিওর আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সে সমস্ত খবরের সাথে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে অতিথিরা যুক্ত থাকেন, তাদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি, তারা আমাদেরকে খবরের গভীরে ঢোকান। আজ সেই ধারাবাহিকতায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। এবং এই আলোচনা শুরু করার আগে আমরা একটা ধারণা নিচ্ছিলাম যে আসলে কী কী বিষয় আজকে কথা বলবো। তবে হ্যাঁ, রাত পোহালেই যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচন এবং সেখানে আসলে ঠিক এই মুহূর্তে যা যা চলছে সেই অংশটা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের পুরোটা সময় জন্য আপনারা তো আছেনই এবং আমাদের সঙ্গে আয়োজনের বিভিন্ন পর্যায়ে অনলাইনে অতিথিরা যুক্ত হবেন এবং তাদের কথাগুলো, তাদের বক্তব্যগুলো, বিশ্লেষণগুলো আমরা জানার চেষ্টা করব, তাদেরকে প্রশ্নও করার চেষ্টা করব। তবে মূল আলাপে যাওয়ার আগে আমরা কয়েকটা অনলাইন পোর্টাল দেখে নিতে চাই যাতে করে আলাপ করতে সুবিধা হয়। এই মুহূর্তে আমার সামনে খোলা রয়েছে দৈনিক প্রথম আলো। নিচের খবরটা আসলে আজকে ৯টার পর, রাত ৯টার পর আপ হয়েছে যে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত শেয়ার বাজারে তার যে ইনভেস্টমেন্ট সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছিল যে তিনি কি আসলে মানি লন্ডারিং করছেন কিনা। পরবর্তীতে তদন্ত যেহেতু চলছে, ওনাকে নিয়ে অনেক কথা হচ্ছে, উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসলেন যে আমি পদত্যাগ করলাম, এখন থেকে কার্যকর। কাজেই এটা একটা অনেকে বোঝানোর চেষ্টা করছে। বিএনপির এমপি গুপ্ত বলায় তা এক্সপাঞ্জের দাবি বিরোধীদের। আমরা গুপ্ত শব্দটা নিয়ে গতকাল রাত থেকে দেখেছি নানা তোলপাড় হচ্ছে ক্যাম্পাসগুলোতে এবং আজকে আমরা ছাত্র দলের সাধারণ সম্পাদকের বক্তব্য দেখেছি। তিনি বলেছেন দেয়াল লিখন না লিখতে দিলে আমরা কিন্তু প্রতিদিন হাজারবার গুপ্ত বলে ডাকবো। আমরা ওটা আলাপ করার চেষ্টা করব। আন্তর্জাতিক অঙ্গনের খবর দেখতে পাচ্ছি, নৌ অবরোধ, হরমুজ খোলার পথে বাধা। গালি বাখের মন্তব্য। মাসে ৭০,০০০ টাকা যাতায়াত ভাতা পান সংসদ সদস্যরা, তারপরেও কেন গাড়ি চাওয়া হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন অনেকেই করেছেন, আমরা দেখে নিলাম। বিডি নিউজ 24টা একটু ঘুরে আসতে চাই, সেখানে কি শিরোনাম করা হয়েছে। চামড়া তো পুইরা তামা হয়ে গেল, বোঝাই যাচ্ছে ঢাকায় যে ৩৬.৫ ডিগ্রি টেম্পারেচার সেটা নিয়েই প্রতিবেদনটা তৈরি হয়েছে। আরেকটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে শুক্রবারের মধ্যেই। আসলে ট্রাম্প যখন নিশ্চিত করে বলেন সেটাই হয় না, কিন্তু তিনি যখন বলেন হতে পারে তখন তো সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রথম নারী মহাপরিচালক পেল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের প্রচার শেষ, প্রথম দফা ভোট বৃহস্পতিবার। আমরা এটা নিয়ে আশা করি শেষ পর্যায়ে আলোচনা করতে পারবো। ইরানের ড্রোন পাঠাতে ইউক্রেনীয় প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। দেখে নিলাম আমরা বাংলা ট্রিবিউনটা এক ঝলক দেখে নিই। এখানে আমরা যেটা পাচ্ছি, জ্বালানি সংকটের নিয়ে একটা প্রতিবেদন। পোশাক খাত থেকে খেলনা সব জায়গায় প্রভাব পড়েছে। জ্বালানি পরিস্থিতিকে সংকট বলতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনিও বলেছেন তিনি সংকট বলতে চান না, তিনি বলছেন আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম সংকটের কথা বলছেন। কেন বলছেন সেই যুক্তিও পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি দিয়েছেন। এছাড়াও সংসদে টুকিটাকি অনেক খবর আছে। আদানির ১ ইউনিট বন্ধ, বাড়বে বিদ্যুৎ ঘাটতি, শঙ্কার খবর আছে। একটা কিছুটা হলেও স্বস্তির খবর হচ্ছে যে তনু হত্যা মামলার ১০ বছর পর প্রথম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড তাকে। দেখে নিলাম আমরা গুরুত্বপূর্ণ পত্রিকাগুলোর শিরোনাম। এবং বলে রাখি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার আমার সঙ্গে তো আছেনই এবং এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন অনলাইনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল। জনাব জাহাঙ্গীর আলম দুলাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন নূরকেও দেখতে পাচ্ছি। অ্যাডভোকেট হুমায়ুন নূর, আপনার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমি একটু আবুল কালাম আজাদ মজুমদার আপনার মতামত নিতে চাই, দুইভাবে নিতে চাই। প্রথমত সিনিয়র সাংবাদিক হিসেবে এবং দ্বিতীয়ত আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাজে সেই জায়গা থেকে দুটো ব্যাখ্যা একটু পেতেই চাই। আমরা আজকে যখন ঘাটাঘাটি করছিলাম যে আজকে কী নিয়ে আলাপ করব, আজকে দিনের খবরটা তো আছেই, পাশাপাশি ঠিক একদিনের আগের খবর আমার কাছে আছে যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে ঐক্যমত্য কমিশনের আইনগত ভিত্তি নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম। এবং তিনি কতগুলো কারণও বলেছেন। তিনি বলেছেন প্রথম বৈঠকে যখন আমাদেরকে বলা হলো যে ভোটারের বয়স হতে হবে ১৭ বছর, প্রার্থীর বয়স ন্যূনতম বয়স ২৩ বছর, সংসদের মেয়াদ হবে ৪ বছর, তখনই আমরা বুঝে গেছি ডাল মে কুচ কালা হ্যায়। এবং কালা হ্যাঁ বলতে আসলে কি, তখন তিনি বললেন যে এই কালা হ্যাঁ মানে হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা। এটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের একমাত্র উদ্দেশ্য। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে ৩১ অক্টোবর মেয়াদ শেষ হয়েছে গত বছরের এবং আমরা দেখতে পাচ্ছি ৬ মাস পার হয়ে যাচ্ছে।
এখন আসলে ঐকমত্য কমিশনের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠছে, একটু কি ব্যাখ্যা দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আপনি যে সংসদ সদস্যের কথা বলেছেন, উনি ঐকমত্য কমিশনে অংশ নিয়েছিলেন একটা রাজনৈতিক দলের হয়ে, এখন সংসদে প্রতিনিধিত্ব করছেন অন্য আরেকটা রাজনৈতিক দলের পক্ষে। সো ওনার পক্ষে একটু কনফিউজ থাকাটা অস্বাভাবিক কিছু না। তবে আমরা যেটা মনে করি যে ঐকমত্য কমিশনের আইনি ভিত্তি প্রথমত থাকতে হবে কেন? ঐকমত্য কমিশন তো কোনো আইন পাশ করেনি। ঐকমত্য কমিশন একটা সংস্কার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, সেই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো ছিল সেগুলোর সামারিকে নিয়ে এসে আপনার রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছে। ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল প্রশাসনিক সিদ্ধান্তে, এবং প্রশাসনিক সিদ্ধান্তে গঠিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনারা সেখানে গিয়েছেন, সেই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন। সরকার তো কোনো প্রস্তাবনা কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেয় নাই। রাজনৈতিক দলগুলো আলোচনা করেছেন, আলোচনা করে যে বিষয়ে তারা একমত হতে পেরেছেন সেগুলো নোট ডাউন করা হয়েছে, যেখানে তারা একমত হতে পারেননি বা আংশিকভাবে একমত হয়েছেন সেগুলো নোট ডাউন করে তার পরবর্তীতে এসে ঐকমত্যের কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে একটা জুলাই সনদ তৈরি করা হয়েছে। সেই জুলাই সনদটা আইনি ভিত্তি নিয়ে যদি কোনো প্রশ্ন ওনার থেকে থাকতে পারে তাহলে সেটা নিয়ে সংসদে ওনারা আলোচনা করতে পারে। জুলাই সনদের মধ্যে যা যা আছে সেগুলো আইনি ভিত্তি কি, তো আমরা মনে করি যে সেটা তো একটা আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই এসেছে। গণভোটের দেশের সিংহভাগ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, এবং গণভোটে জুলাই সনদের পক্ষে আমাদের এই মুহূর্তে যারা সরকারি দল আছে তারাও ভোট চেয়েছে, হ্যাঁ ভোট চেয়েছে, যারা বিরোধী দলে আছেন তারাও চেয়েছেন। সো আমাদের অন্তত এই বিষয়ে তো একটা ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো, এবং ওনাদের কিছু কিছু বিষয়ে মত ভিন্নতা যদি থাকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এবং সংসদের বাইরেও স্পষ্ট করে বলেছেন যে জুলাই সনদের প্রতিটি প্রস্তাবনা ওনারা বাস্তবায়ন করবেন। তো এখানে তো আর নতুন করে ঐকমত্য কমিশনের আইনি ভিত্তি আছে কি নাই এগুলো নিয়ে প্রশ্ন তুলে একটা বিষয় আমি অ্যাডভোকেট হুমায়ুন নূরের কাছেও একটু জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনার কাছে একটা ধারণা পেয়ে নিতে চাই। ঐকমত্য কমিশন তো এটা জানে যে বিএনপি এতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের পক্ষ থেকে বলা আছে, এবং জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও জানে যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সবকিছু মাথায় নিয়ে তারা স্বাক্ষরটা করেছে। ঐকমত্য কমিশন কি জানতো না যে সরকারি আসলে ক্ষমতায় আসুক না কেন এটা নিয়ে আসলে তাদের মতো করে আলোচনা তৈরি হবে? কারণ নোট অফ ডিসেন্ট নিয়ে তো একটা সমাধানে আসতে হবে। সরকারি দল বিএনপি হয়তো চাইবে যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেটা ওই অবস্থায় একটা সংশোধনের পর্যায়ে যাক। না দেখেন, এইটা অনেকটা ডিম আগে না মুরগি আগে এই ধরনের তর্ক। আপনার এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সমাধান করেই কিন্তু গণভোটের প্রস্তাবনাটা তৈরি করা হয়েছে, দুটো বিষয় বাদে। আর বাকি সবগুলো বিষয়ে কিন্তু প্রস্তাবনায় বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যার যার নোট অফ ডিসেন্ট অনুযায়ী তাদের সিদ্ধান্ত নেবে, তারা যদি জনগণের রায় পায়। তাহলে এখন যে দুটো বিষয়ে জনগণ রায় দিয়েছে গণভোটে, সেই দুটো বিষয়ে যদি রাজনৈতিক দলগুলো মানবে কি মানবে না সেটা তাদের বিষয়। তারা জনপ্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছেন, তাদের ম্যান্ডেট আছে, তারা সেখানে আলোচনা করবেন। এখন আলোচনা করে তার আলোচনায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে তারা সেই গ্যাপটা দূর করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব পালন করেছে। এখন জনগণের ভোট নিয়ে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে এসেছেন, ওনারা এগুলো নিয়ে আলোচনা করবেন, এবং যদি ভিন্নমত থাকে বা এমন হতে পারে যে তখন ভিন্নমত ছিল কিন্তু এখন তারা মনে করতে পারেন যে এটা প্রাসঙ্গিক, এক বছর আগে যেটা প্রাসঙ্গিক মনে নাও হতে পারে কোনো বিষয়, এখন তাদের কাছে সেটা প্রাসঙ্গিক মনে হতে পারে। তো এগুলো নিয়ে আলোচনার জন্যই তো সংসদ, এবং সেখানে আলোচনা করে ওনারা। আপনার এখান থেকে দুটো বিষয় পাচ্ছি। প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি, ঐকমত্য কমিশনের আইনগত ভিত্তি থাকতেই হবে, এটা তো কোনো জরুরি বিষয় না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখন পর্যন্ত যা যা আছে নোট অফ ডিসেন্ট সংক্রান্ত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা যেতে পারে। অবশ্যই দুটো বিষয় আমি একটু জাহাঙ্গীর আলম দুলাল আপনার কাছ থেকে ছোট একটা বিষয় একটু জেনে নিতে চাই। প্রথম কথা হচ্ছে সাদত হোসেন সেলিম বিএনপি দলীয় সংসদ সদস্য, তিনি যখন ঐকমত্য কমিশনে যান প্রথম বৈঠকে অংশ নেন, তিনি বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান হিসেবে সেখানে অংশ নিয়েছিলেন, এবং এখন যদি তিনি বিএনপি সংসদ সদস্য, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এখন পর্যন্ত যে 84টি প্রশ্ন রয়েছে তার ভেতরে 68টিতে একমত হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট চেয়া ছিল। সেখানে অনেক বিষয় ছিল, তিনি বলছেন যে নির্বাহী বিভাগকে একেবারে ঠুটো জগন্নাথের পরিকল্পনা করার জায়গা ছিল আসলে ঐকমত্য কমিশনের, রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়িয়ে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত করার একটা পরিকল্পনা ছিল, এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী একজন হতে পারবেন না এমন প্রস্তাবও দ্বিমত পোষণ করা হয়েছিল। তা তো একটা জটিলতা হতে পারত। সাদত হোসেন সেলিমের বক্তব্য কি তার ব্যক্তিগত নাকি
বিএনপি সাংগঠনিকভাবে আসলে এটা ফিল করে যে ঐক্যমত্য কমিশনের কোনো আইনগত ভিত্তি নেই, যদি একটু বলতেন। ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। দেখেন, মাননীয় সংসদ সদস্য শাহাদত ভাই যে কথা বলেছেন সেটা উনি একজন পার্লামেন্টে হিসেবে বলছেন, বলতেই পারে। এটা দলের সিদ্ধান্ত কিনা এই বিষয়টা আমার জানা নেই। আচ্ছা, তবে উনি যেটা বলেছেন যে আপনি যে একটু আগে বললেন যে আপনার প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের এক ব্যক্তি এবং রাষ্ট্রপতির ক্ষমতা জি, এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মধ্যে ক্ষমতার ভারসাম্য দেখেন, এগুলা কিন্তু কোনো অধ্যাদেশ ছিল না, এগুলা ছিল আপনার প্রস্তাব। আপনার ঐক্যমত্য কমিশনে একটা প্রস্তাব ছিল, সেটা সেই প্রস্তাবটা আমরা গ্রহণ করা বা না করা এটা সম্পূর্ণ আমাদের দলীয় দায়িত্ব। বিএনপি এখন সরকার ক্ষমতায় আসছে, বিএনপি যদি মনে করে এগুলা দেশের জন্য, জনগণের জন্য, সর্বোপরি রাষ্ট্রের জন্য ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে, তাহলে বিএনপি এটা গ্রহণ করবে। ওখানে কিন্তু বিএনপি কিন্তু তখন এরা কমিটমেন্ট করে নেই যে এটা আমরা মেনে নেব। যে অধ্যাদেশগুলো উপস্থাপন করা হয়েছিল সেই অধ্যাদেশগুলায় কিন্তু তার যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো আমরা মানি নেই। তো তখনই তো নোট অফ ডিসেন্ট ছিল। তারপর নোট অফ ডিসেন্ট যেগুলো দিনে যেগুলো আমরা মেনে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পাস করে ফেলছি অলরেডি। কাজে এখানে যে অভিযোগগুলো আনা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে এবং প্রোপাগান্ডা এবং বিএনপিকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করা এবং জুলাই বিরোধী একটা অবস্থান বিএনপিকে দাঁড় করাবার জন্য এই ধরনের প্রোপাগান্ডা এবং প্রচারণা চালানো হচ্ছে এবং এই কাজটা বিএনপিকে আসলে জুলাইয়ের বিপরীতে দাঁড় করিয়ে কার কি লাভ হবে? মানে বিএনপিকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করিয়ে কার কি লাভ হবে? কারণ বিএনপি তো জুলাইয়ের সময় মাঠে ছিল, আন্দোলনের বড় শক্তিও তো তারাও। অফকোর্স এই সত্যটা তো আপনি জানেন এবং সচেতন নাগরিক, বাংলাদেশে যারা শিক্ষিত, সচেতন এবং যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা সবাই জানে। কিন্তু অনেক লোক তো আছে যারা একটু প্রোপাগান্ডা বা গুজব বা এই ফেক নিউজে কান দেয় বা আপনার এই নিউজগুলো বিশ্বাস করে একটা অংশকে ভুলভাল বুঝিয়ে আমাদের কাছ থেকে দূরে সরাবার জন্য একটা অপচেষ্টা তারা সবসময় করে আসছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কারণ কি, আমাদের এই যে জুলাই বিপ্লবে আমাদের ৭০০ নেতাকর্মী মারা গিয়েছিল। ৫০০ তো আমরা যুবদল ছাত্রদলই ৪শতাধিক নেতাকর্মী মারা গিয়েছে এবং বিগত ১৭ বছর মাঠে আমরাই ছিলাম। বিএনপি এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা করছে এবং বিরোধী দল বলতে তখন এই গভর্নমেন্টের বিরুদ্ধে একমাত্র বিএনপি ছিল, জামাত ইসলাম তো মাটি ছিল না। এখন তারা এই জুলাই বিপ্লবের তারা এখন একক দাবিদার, তারা হবে এনসিপি করতেছে। আপনি দেখেন যারা এই আপনার যারা ছাত্ররা এনসিপি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সাধুবাদ জানাই, এতে কোনো সন্দেহ নেই এবং আমরা সেই কৃতজ্ঞতা বোধ আছে, আমরা তাকে স্বীকার করি। কিন্তু এর অর্থ এই না যে আন্দোলনটা শুধু এনসিপি বা জামাত করেছে। এই আন্দোলন আছে আপামর জনসাধারণের, সমস্ত বাংলাদেশের এই আওয়ামী লীগ, আপনার যারা আওয়ামী লীগ করে ডেডিকেটেড আওয়ামী লীগ যারা, এরা বাদে সবাই কিন্তু রাজপথে নেমে এসেছিল। সেখানে শুধু আপনার কৃষক, শ্রমিক, বুঝতে পারছি আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি যেহেতু বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আলাপটা শুরু করি, তারপরে অ্যাডভোকেট হুমায়ুন আপনার কথা বলার মাঝখানে আমি বিরতিতে যাব এবং ফিরে এসে সেখান থেকে আবার আলাপটা করব। একটা বিষয় একটু বলবেন হুমায়ুনুর, আমরা আসলে গেল কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্যে এই জিনিসটা সরকার এবং বিরোধী দুই পক্ষের তর্কাতর্কির মধ্যে খুঁজে পাচ্ছি। প্রথমত সরকারি দলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে জুলাইয়ের একক দাবিদার হয়ে ওঠার একটা প্রচেষ্টা, আবার 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা জুলাইয়ের পক্ষের শক্তি আমরা তাদেরকে নিয়েই 11 দল এক হয়েছে। তার মানে সেই জায়গায় যেহেতু বিএনপি নাই, তার মানে এইভাবে ন্যারেটিভটা দাঁড়িয়ে যায় যে বিএনপি জুলাইয়ের পক্ষের শক্তি না। জুলাইকে নিয়ে আসলে আমি তুমি কেন, মানে এটা আমাদের, এটা তোমাদের না, তুমি পক্ষে আমি বিপক্ষে, এটা মানে কথা হচ্ছে কেন আসলে? একটু আনমিউট করে নিতে হবে প্লিজ, আমি শুনতে পাচ্ছি না। আমরা দুঃখিত। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণের ক্রেডিট নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা শুরুই করেছে বিএনপি। এই অভ্যুত্থানে সর্বসাধারণের অংশগ্রহণ ছিল, যেখানে সব রাজনৈতিক দলের ব্যানার, যে যার ব্যানার ছেড়ে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমরা ছাত্র জনতারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু সবার অংশগ্রহণ না হলে এই অভ্যুত্থানের সফলতা না, এটা স্বীকার আমরা প্রথম থেকেই করে এসেছে এবং সেই সম্মানের জায়গাটা থেকেই অন্য সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের সুযোগের জায়গাটা থেকেই কিন্তু আমরা প্রথম দিন এই জুলাই ঘোষণা যেটা আসার কথা ছিল, যে প্রোক্লেমেশন অফ জুলাই আসার কথা ছিল, সেটা বিএনপির
অনুরোধে আমরা সেটা না দিয়ে এই সংবিধানকে স্থগিত ঘোষণা না করে আমরা বিএনপির প্রেসক্রিপশনে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার প্রস্তাবনা মেনে নিই। আচ্ছা অ্যাডভোকেট হুমায়ুন, আপনি আসলে খুব চমৎকার করে বলছেন এবং আমি আরো একবার অ্যাডভোকেট হুমায়ুন আপনার কাছে ফিরতে চাই। বিরতির আগে আপনি বলছিলেন ওই জায়গা থেকে আরেকবার একটু শুরু করবেন আসলে জুলাই সনদ আমার তোমার এরকম কেন বলা হচ্ছে আসলে। আচ্ছা, যে কথাটা ঠিক বলছিলাম, ধরেন জুলাই অভ্যুত্থানে তো সর্বসাধারণের অংশগ্রহণ ছিল, নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতারা। তো এই অভ্যুত্থানে সকল রাজনৈতিক দল যার যার নিজ নিজ ব্যানার ছেড়ে সর্বসাধারণের সাথে যোগ দিতে পেরেছিল বলেই এই অভ্যুত্থানটা আসলে সফল হয়েছিল। রাজনীতিকরণ যদি হতো তাহলে হয়তো অভ্যুত্থান সফল হতো না। তারপরও দেখেন সাধারণ নিরস্ত্র মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে তখন এবং তারপর এখন পর্যন্ত সবাই কিন্তু একটা ঐক্যমতের সাথে দেশটাকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু এই প্রথম ধাক্কাটা আসে বিএনপির কাছ থেকে, যে ওনাদের যে সমূহ সম্ভাবনা, যে এই অভ্যুত্থানের পর একটা সরকার পতনের পর পরবর্তীতে ইমিডিয়েটলি তারা নিজেরা ক্ষমতায় আসার যে সম্ভাবনা, সেইটাকে তারা কোনোভাবে বিলম্বিত করতে চাচ্ছিল না এবং সেই একই কারণে তারা অন্য কোনো রাজনৈতিক শক্তির অভ্যুত্থান সেটাও তারা সহ্য করতে পারছিলেন না। তারা প্রথমেই প্রকাশ করলো তাদের কতজন শহীদ হয়েছে, তাদের দলীয় কতজন শহীদ, অথচ অভ্যুত্থানটাই কোনো দলীয় ব্যানারে হয় নাই। এখন যখন আপনি প্রথম থেকে আপনার তরফ থেকে আমরা যখন রাজনীতি করতে চাইনি, আমরা শুধু জুলাইয়ের যে আমাদের কমিটমেন্ট ছিল যে একটা ফ্যাসিবাদী কাঠামোকে আমরা দূর করব এবং সেই জন্য প্রাতিষ্ঠানিক এবং সমস্ত সিস্টেমের মধ্যে যেই ফ্যাসিজম কায়েম হয়ে গিয়েছে সেই শৃঙ্খলটা আমাদের ভাঙতে হবে, সেইটা ছিল আমাদের মেইন এজেন্ডা। কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হলো ঐক্যমত্য কমিশনে তোমরা কি করো, তোমরা তো রাজনৈতিক দলই না। তখন যারা রাজনৈতিক দলের পরিচয় ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু কেউ তখন বলেন নাই যে এই ঐক্যমত্য কমিশনের কোনো ভ্যালিডিটি নেই। আজকে সেলিম সাহেব যে কথাগুলো বললেন, আমার কাছে, আমি দুঃখের সাথে বলছি, ওনার সাথে আমি অনেকগুলো টক শো করেছি, উনি এই পর্যন্ত ওনাকে আমি আসলে বেফাস কথা বলতে দেখি না, কিন্তু রিসেন্টলি মোস্ট প্রবাবলি উনি নিজের দল বিলুপ্ত করে আরেকটা বড় দলে গিয়ে খুব একটা অবস্থান তৈরি করতে পারছেন না বলে উনি যেটা করছেন সেটা হচ্ছে উনি খুবই বেফাস কথাবার্তা বলছেন। উনি সেদিন বলেছেন যে যারা পর্দা করে, যারা টুপি পরে, এরা হচ্ছে মৌলবাদী। প্রথম কথা হচ্ছে সাদুদ্দিন সেলিমের যে বক্তব্য, আমি আসলে ব্যক্তি সাদুদ্দিন সেলিমের সেই বক্তব্যটাকে কোট করছি না। তিনি যেই কথাটা, যে তথ্যটা দিলেন সেই তথ্যটা নিয়ে আমি গেল পরশুদিনও একটা টক শো হতে দেখেছি, একটা সেমিনার হতে দেখেছি এবং সেখানে ব্যারিস্টার সারা হোসেন তিনিও কিন্তু এই অ্যাঙ্গেলে বলছিলেন যে ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে আসলে যে ভূমিকাটা, যে আইনি জায়গাটা আছে সেটা সুস্পষ্ট করা প্রয়োজন। জি, ধরেন এই সংবিধানের প্রণেতা হচ্ছেন ডক্টর কামাল হোসেন স্যার। তারা আপা কখনোই সংবিধানের সংস্কার চান নাই, ওনাকে আমি অত্যন্ত সম্মান করি, কিন্তু সংবিধান সংস্কারের পক্ষে উনি কখনোই ছিলেন না। ব্যারিস্টার তানিয়া আমির এবং আমিরুল ইসলাম স্যার ওনারা সবসময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ওনারা ওনাদের ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ওনাদের মতো করে আইনকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন, সংবিধানকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন। সুতরাং এককভাবে ওনাদের বক্তব্যকে সাংবিধানিক বিধান হিসেবে আমি তাদের বক্তব্যগুলো আর কোট করছি না, সেটা বাদ দিলাম। কিন্তু আপনি যদি আমাকে সেই একটা জায়গায় একটু ব্যাখ্যা দিতেন তাহলে একটু ভালো হতো, আলাপটা এগিয়ে নিতে পারতাম। সেটা হচ্ছে যে আপনি বললেন যে এই জুলাই সনদ নিয়ে রাজনীতি শুরুটা করেছে বিএনপি, কিন্তু আমরা দেখছিলাম নির্বাচনে আসার আগে এনসিপি আসলে কার সাথে জোটবদ্ধ হয়। এনসিপি বিএনপির সাথে জোট করতেও প্রস্তুত ছিল। বিএনসিপি বলেছিল যে আসলে আমাদের দরজাটা খোলা রয়েছে এবং ফাইনালি তারা জামাত ইসলামের সাথে গেল এবং তারা তখন প্রথমবারের মতো বললেন যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো আমরা এক হলাম। তখনই তো আসলে একটা বর্ডার লাইন তৈরি হয়ে যায় না, যে পক্ষের শক্তি কারা, বিপক্ষের শক্তি কারা। এইখানেই একটা তথ্যগত ভুল আছে। সেটা হচ্ছে আমরা কখনোই বলিনি যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি সব এক হচ্ছি। আমরা বলেছি যে সংস্কারপন্থী যে রাজনৈতিক দলগুলো তারা সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে তারা একসাথে এই নির্বাচনী জোটটা করছে। মজার ব্যাপার হচ্ছে আপনি দেখেন যে এখন বিএনপির যতগুলো কর্মকাণ্ড, প্রত্যেকটা কর্মকাণ্ডে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ধরেন আমি রাজনীতি করি বলে আমার কথা আপনার শুনতে ভালো না লাগতে পারে, আপনি বলতে পারেন যে আমি রাজনৈতিক স্ট্যান্ড নিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ তো বুঝছে না। তারাও তো বুঝতে পারছে যে বিএনপি ঐকমত্য কমিশনে যে কমিটমেন্ট দিয়েছে, খোদ তাদের নিজেদের ইশতেহারে যে কথা বলেছে, সেই ইশতেহার এবং তাদের সমস্ত কমিটমেন্টের বাইরে গিয়ে তারা এখন সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে। এটা কি তাদের কাছে কাম্য ছিল?
এই প্রশ্ন যে প্রশ্নগুলো উঠছে এখন, আপনি যে প্রশ্নটা করলেন অ্যাডভোকেট হুমায়ুন নূর, খুব স্পষ্ট করে প্রশ্নটা করলেন। আমি এটা সরাসরি জাহাঙ্গীর আলম দুলাল আপনার কাছেই ছেড়ে দিলাম। মানে বিএনপি নিজস্ব 31টা দফা রয়েছে, বিএনপি ঐক্যমত্য কমিশনে গেছে এবং সেশনের পর সেশনে অংশ নিয়েছে, এবং এখন এই মুহূর্তে আসলে বলা হচ্ছে এরকম একটা বার্তা যাচ্ছে যে বিএনপি আসলে সংস্কারের পক্ষে না। একটু কি ব্যাখ্যা দিবেন? আমার এই আলাপে কিন্তু আবুল কালাম আজাদ আপনিও আছেন, আপনিও প্রশ্ন করতে পারেন। জি, জাহাঙ্গীর আলম দুলাল। ধন্যবাদ। আমি প্রথমেই হুমায়ুনকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তিনি যে কথাটা বললেন যে বিএনপি আগে রাজি ছিল এখন রাজি না সংস্কারের বিরুদ্ধে, এটা আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। দেখেন, আমরা যদি রাজি না থাকি তাহলে আমরা 113টা 113টা অধ্যাদেশ কিভাবে আমরা পাশ করলাম? আমরা তো মেজরিটি পাশ করে দিয়েছি। তারপর বাকি যে আপনার 20টা আছে এগুলো তো আমরা বাদ দিইনি, এটা যাচাই বাছাই করে ভবিষ্যতে উপস্থাপন করা হবে, সংসদে উপস্থাপন করা হবে পাশ করার জন্য। আপনি দেখেন, আপনার ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় অল্প সময়ের ভিতরে তারা যে অধ্যাদেশ গুলা করেছিল, হ্যাঁ তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। একটা অধ্যাদেশ, একটা আইন যখন হবে, একটু পরে আমি আগে কথাটা শুনে নিই, তারপর জি। একটা আইন যখন হবে সেটা কিন্তু আমাদেরকে বা দেশে যারা সরকারে থাকে তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে সেই আইনটা কার্যকরী করতে হয়। কারণ কি, আইন তো আপনার সংসদে আজকে করলাম এমন না যে আবার 2 মাস 3 মাস পর আইনটা পরিবর্তন করে ফেললাম। এজন্য এটা যাচাই বাছাই দরকার আছে, এটা খুঁটিনাটির দিক, আইনগত দিক দেখার দরকার আছে, সেটা দেখে যাচাই বাছাই করে তারপর উপস্থাপন করা হবে। আর এখানে পার্লামেন্টের সময় পেয়েছে 1 মাস, 1 মাসের ভিতরে 133টা অধ্যাদেশ যাচাই বাছাই করা সম্ভব না। এটা সব যারা একটু মোটামুটি আপনার সচেতন যারা বা আমরা যারা সচেতন, আমরা সবাই বুঝি যে 1 মাসের মধ্যে সম্ভব না। কিন্তু তাহলে ওই 133টা অধ্যাদেশে যখন চূড়ান্ত করা হয় তখন কি এটা মাথায় ছিল না যে 1 মাসের মধ্যে এগুলো করতে হবে? 1 মাস সময়টা খুব কম না, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপার ছিল, তারা তো এটা মাথায় নিয়েছে কিনা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে, বিধায় এটা আপনার আলোচনায় বা এটা যাচাই বাছাই করে তারপরে বলতে উপস্থাপন করা হবে। আর আমরা সবসময় জুলাই সনদের পক্ষে, কারণ এই আন্দোলনে জুলাই আন্দোলনের একটা ছাত্র জনতার বিশাল ভূমিকা, আমরা তাদেরকে আমরা ওন করি, তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো জনগণের জন্য কাজ করেন। আপনি দেখেন, আজকে সে যে নির্বাচনী কমিটমেন্ট করেছিল বা আমাদের 31 দফায় যা ছিল, হাতের কালি, ভোটারের কালি, হাতের কালি শুকাবার আগেই কিন্তু অনেকগুলো কার্যকরী করে দিয়েছে। আপনি দেখেন, কৃষক কার্ড দেওয়া হয়েছে, আপনার খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে, আপনার হেলথ কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে, করা হবে। তারপর প্রতি থানায় আজকে ঘোষণা হলো, বুঝতে পারছি অনেকগুলো পয়েন্ট যুক্ত করেছেন। আমার হাতে আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলবো। খুব সংক্ষেপে অ্যাডভোকেট হুমায়ুন নূর কিছু যুক্ত করতে যাচ্ছিলেন, খুব সংক্ষেপে। জি, এখানে একটা মূল সমস্যা যে বিএনপির সবাই যেহেতু এই জিনিসটা আসলে ভালো করে অবজার্ভ করে নাই, আমার মনে হচ্ছে ভাই যে বললেন যে 133টা অধ্যাদেশকে আইনে পরিণত করা, এগুলো কিন্তু সংস্কারের প্রস্তাবনা না। এগুলো বিভিন্ন আইনে বিদ্যমান বিভিন্ন আইনের যে সমস্যাগুলো বা আইনের যেই জিনিসগুলো আইন করা দরকার সেগুলো নিয়ে অধ্যাদেশ করা হয়েছে, যেটা আইনে পরিণত করার বাধ্যবাধকতা ছিল 1 মাসের মধ্যে। এর মধ্যে বেশ কিছু আইন যেটা অধ্যাদেশে পরিণত করা হচ্ছে, বেশ কিছু আইন যেমন ব্যাংক রেজুলেশন আইন, সেটা কিন্তু নিজেদের মতো করে পরিবর্তন করে ব্যাংক লুটেরাদেরকে আবার 7.5% দিয়ে সেইখানে আবার নিজের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, করে দেওয়া হয়েছে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট আইন সেটা হচ্ছে মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ আইন, সেগুলা কোনোভাবেই এটা সেগুলো রহিত করা হয়েছে, সেগুলো কোনোভাবে। আচ্ছা, এখানে এই পয়েন্টগুলো দুদিন আগেও আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন অ্যাডভোকেট হুমায়ুন নূর আপনি এগুলো বলছিলেন, এবং এই ব্যাপারে আসলে সরকারের পক্ষ থেকে তো একটা বার্তা আছে যে 16ই মের পর আবারও বসা হবে এবং এগুলো নিয়ে অধিকতর যাচাই বাছাই করা হবে। বিরোধী দলের পক্ষ থেকে অনেকে থাকবেন, এবং আমার হাতে যেই শিরোনামটা একটু আগে জানালাম সেখানে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন দেশের স্বার্থে সবার পরামর্শ গ্রহণ করবে সরকার। কাজে এটা নিয়ে হয়তো আরো কিছুদিন অপেক্ষা করা যেতেই পারে, যেহেতু ইতোমধ্যে আসলে এটা আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু এই জায়গাটাই আমি অ্যাড করি, সেখানে হচ্ছে মানবাধিকার কমিশনের সংস্কার বিষয়ে প্রায় 6 শতাধিক গুরুত্বপূর্ণ দেশি বিদেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কার সাথে আলাপ করে এটা সমাধান হবে আমি জানি না। তবে আমি যে পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম সেটা ছিল যে এই 133টা অধ্যাদেশের বাইরে আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে সংবিধানের যে 48টা সংস্কার প্রস্তাব, যেটার মধ্যে প্রথম 3টা প্রশ্ন
জুলাই সনদে, যেটা আজাদ ভাই একটু আগে উল্লেখ করছিলেন, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হয়েছে, সেই প্রথম 3টা প্রশ্নে যেগুলো উল্লেখ করা হচ্ছে সেগুলো অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করতে হবে, এবং বাকিগুলো আপনারা নিজেদের ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করতে পারবেন, ওগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি দেখেন, আপনি সেই জুলাই সনদের যে সংবিধান সংস্কার প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে সামঞ্জস্য রেখে আপনাদের ইশতেহারের 1 নম্বর দফায় লেখা আছে যে সংস্কার পরিবেশন মানে আসলে জুলাই সনদের ভেতরে নিয়ে যে সমস্ত বিষয়গুলো আছে, এবং অ্যাডভোকেট হুমায়ুন আপনাকে কথা দিচ্ছি, সেগুলো নিয়ে আমরা আলাদা একটা বড় আলোচনা করব, এবং অবশ্যই সেখানে হয়তো আপনি থাকবেন এবং আপনার মতামত আমরা শুনবো। কিন্তু এখন আমরা খোদ জুলাই সনদটা নিয়েই তো কথা বলতে চাচ্ছি। আবুল কালাম আজাদ মজুমদার, মানে জুলাই সনদের থেকে শুধু সনদটা বাদ দেন, শুধু জুলাই, সেই জুলাইকে নিয়েই তো আমরা দেখতে পাচ্ছি না চাইলেও এটা রাজনীতি হচ্ছে। প্রত্যেকটা সভা সেমিনারে যখন আলোচনা হচ্ছে তখন এই বিষয়টা সামনে আসছে, এবং আজকে আমরা মানে ইনফ্যাক্ট আজকে তো পরের দিন চলে এলো, গতকালকে আমরা দেখেছি যে মিয়া গোলাম পরওয়ার তিনি গণভোটের রায় বাস্তবায়নে চলতি অধিবেশনের মধ্যে সমাধানের কথা বলেছেন। সেখানে যে সমস্ত বক্তারা ছিলেন তারা এখনই বলা শুরু করেছেন আমরা কিন্তু আরেকটা অভ্যুত্থান শুরু করে দেব, বলে করে তো অভ্যুত্থান হয় না। আর জুলাই ইস্যুটাকে মানে একটা সাইডে রেখে এটা আমাদের নিজেদের এরকম বলাটা কি ঠিক? মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করলে কি হয় সেটা তো আমরা দেখেছি। জুলাই নিয়ে আসলে যদি এরকম করা হয়। ধন্যবাদ। প্রথমত জুলাই তো আমাদের সবার। জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে দেশের প্রায় 90% মানুষ এই জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিল কোনো না কোনোভাবে, এবং সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে বলেই কিন্তু আসলে জুলাইয়ের আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে। আমি জুলাইয়ের আন্দোলন সফল হয়েছে এটা এখনই বলবো না, কারণ এই আন্দোলনে আসলে এটা তো একটা অধ্যায়ের জয় হয়েছে। প্রথমত এটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সেখান থেকে আপনার যখন এটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিল তখন তো কিছু রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং সেই আকাঙ্ক্ষাগুলো যখন আসলে বাস্তবায়ন হবে বা বাস্তবায়নের কাছাকাছি যাবে তখন আমরা বলতে পারবো যে এটা আসলে এই আন্দোলনটা সফল হয়েছে। তো যেহেতু এটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছিল, সো খুব স্বাভাবিকভাবে এটাতে রাজনীতি থাকবে, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথাবার্তা বলবে, এবং এই জুলাই আন্দোলন পরবর্তী যে সরকার গঠিত হয়েছে তারা সরকারের নেচার অরাজনৈতিক হলেও, সরকারটা অরাজনৈতিক হলেও সরকারকে অনেক রাজনৈতিক কাজ করতে হয়েছে। তো এই রাজনৈতিক যে প্রসেসটা সরকার এগিয়ে নিয়ে গিয়েছে সেটা এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সেই প্রসেসটাকে কমপ্লিট করা। খুব স্বাভাবিকভাবে জুলাইকে নিয়ে আলোচনা হবে। জুলাই অনেকেই নিজেদেরকে জুলাই স্টেক হোল্ডার দাবি করবে আপনার, কিন্তু সেটা বড় সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আপনার জুলাইয়ের যে স্পিরিটটা, জুলাইয়ে যে মানুষ আসলে যে কারণে 1400 মানুষ জীবন দিল, এইটা মাথায় রেখে, এই কারণগুলোকে আমরা মাথায় রেখে যদি আমরা আমাদের রাজনৈতিক সংস্কারটা করতে পারি, যাতে অতীতে যেভাবে একটা সরকার স্বৈরাচারী হয়ে উঠেছিল এবং দেশের মানুষের উপর জগত্তর পাথরের মতো চেপে বসেছিল এবং দুঃশাসনটা চাপিয়ে দিয়েছিল, সেরকম যেন কেউই না করতে পারে, পথটা বন্ধ করে দেয় আর কি। রাইট। আচ্ছা, আমি আরেকটা ইস্যুতে একটু যেতে চাই। জাহাঙ্গীর আলম দুলাল, আপনার কাছে শুরুতে একটু জানার চেষ্টা করি। আমরা আসলে যেটা নিয়ে শঙ্কাবোধ করছিলাম ইদানিং আসলে সেটাই দেখা যাচ্ছে। শিক্ষাঙ্গনের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠছে, এবং আপনি জানেন ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে, এরকম একটা স্টেটমেন্ট জামাতের পক্ষ থেকে এসেছে। খোদ জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বিবৃতি দিয়ে বলেছেন, এই ঘটনা প্রমাণ করে ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদকের বক্তব্য আমরা শুনছিলাম, তিনি বলছিলেন দেয়াল লিখনে যদি আপনারা কোনো বাধা দেন প্রতিদিন 1000 বার করে আপনাদেরকে গুপ্ত বলে ডাকা হবে। মানে সরাসরি মুখোমুখি এরকম বক্তব্য, পাল্টা বক্তব্য শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য তো কখনোই স্বাস্থ্যকর না। একটা শঙ্কা, অতীত অভিজ্ঞতা সবকিছুই কোনো কিছু ভালো ইঙ্গিত দেয় না। কি বলবেন আসলে সরকারি দল কি করতে পারে, এবং যুব দলের জায়গা থেকে কোনো কিছু করার সুযোগ আছে কিনা এখানে? জি আচ্ছা, প্রথমেই আমি আপনার প্রশ্নের একটু প্রতিবাদ করছি। জি, আপনি উত্তর করেছেন ছাত্র দলের সন্ত্রাসীরা, এটা না এটা আমার বক্তব্য না, এটা ওই যে মিয়া গোলাম পরওয়ারের স্টেটমেন্টটা শোনালাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে বলছি না, আপনার কথাটা আর কি। জি, গোলাম পরওয়ার বলছে উনি সবসময় এরকম কথাবার্তা বলে, আমি এইটা কথা ঘোর আপত্তি জানাচ্ছি, অবজেকশন জানাচ্ছি। ছাত্র দলের সন্ত্রাসী বলতে হবে ছাত্র নেতারা, ছাত্র দলের নেতারা, তারা সন্ত্রাসী না, তারা রাজনীতি করে।
ছাত্র দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ সবচেয়ে বড় এটা হচ্ছে মিয়া গোলাম পরোয়ারের যে বিবৃতি, সেই বিবৃতির প্রতিবাদ আপনি করছেন, তাই তো? সাধারণ সম্পাদক উনি অনেক কথাই বলেন। উনি এনসিপি কে বলেছিল যে দেখো জন্ম নিয়েই বাপের সাথে পাঞ্জা নিও না, কথা বলছিল না? হ্যাঁ, তারপর উনি আন্দোলনে বলছিল যে গণভোট আগে হতে হবে, তাছাড়া কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে কিন্তু গণভোট আগে হয়নি, নির্বাচন হয়েছে। উনি অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কার্যে পরিণত হয় না। কাজেই ওনাকে কথা আরো সংযত বলতে হবে, সবাইকে সম্মান করে কথা বলতে হবে। ছাত্রদল আমাদের ছোট ভাই, এরা ছাত্র রাজনীতি শুরু করছে, এরা সন্ত্রাসী না। এদের ভুল ত্রুটি হতে পারে, সবারই হতে পারে ভুল ত্রুটি, এটা স্বাভাবিক। ভুল হবে, শুধরানো দেবে, প্রস্তাব দেব, তাদের সমাধান হবে, আলোচনা হবে, কিন্তু সন্ত্রাসী বলা যাবে না। আর আপনার কোন উত্তপ্ত ছাত্রদল কখনো কারো কাছে কারো রাজনীতিতে বাধা সৃষ্টি করে না। ছাত্রদল সবসময় সাংগঠনিক ভাবে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করে। ছাত্রদল বৃহৎ সংগঠন, এই বাংলাদেশে 90-এর গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদলের নেতৃত্বে। এই 24-এ যে অভ্যুত্থান হলো সেটাও কোনো ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এরকমই পাল্টাপাল্টি বক্তব্য, যেখানে সরকারের বয়স এখনো 2 মাসও পূর্ণ করতে পারেনি, সেখানে এরকম পাল্টাপাল্টি বক্তব্য তো এক ধরনের শঙ্কা তৈরি করে। হ্যাঁ, এটা ঠিক বলছেন, এরা পাল্টাপাল্টি বক্তব্য সংখ্যা তৈরি করে। আপনি দেখেন যে কথাটা ছাত্র দলের পক্ষ থেকে এসেছে যে গুপ্ত, আসলে কি তারা গুপ্ত না? আপনি যারা এই এনসিপির যারা নেতৃত্ব ছিল, ছাত্র শিবিরের যারা নেতৃত্ব ছিল, আজকে ডাকসুর যে ভিপি ছিল সে আগে কি করতো, কোথায় ছিল? এই যে সার্জিস আলম কোথায় ছিল? আপনি ছবিগুলো দেখেন, তা তো সবাই ছাত্রলীগের ভিতর ছিল। তা তাদেরকে যদি গুপ্ত বলা হয়, তাহলে আপনি এটা কিভাবে এটা প্রতিবাদ করবেন? তারা তো গুপ্ত অবস্থায় ছিল, তারা তো সাহস করে তো ওপেন রাজনীতি করতে পারে নাই। আমরা যারা বিএনপি ঘরানার পলিটিক্স করেছি, ছাত্র দল, যুব দল, আমরা তো ওপেন রাজনীতি করেছি। আমরা পালিয়েছিলাম, রাজপথে ছিলাম, মামলায় ছিলাম, জেলে ছিলাম, গুম হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তারপরেও তো আমরা অন্য দলে যোগ দিয়ে রাজনীতি করিনি। যারা তাদের সৎ সাহস নেই, যারা প্রতিবাদ ওপেনলি প্রতিবাদ করার সাহস রাখে না, আজকে তারা সুদিন আসছে, আজকে অনেক বড় বড় কথাবার্তা বলে, এটা তো মানুষ গ্রহণ করবে না। আপনাদের সৎ সাহস থাকতো আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। আজকে ওই সময় আপনি আওয়ামী লীগের সংগঠনে ঢুকে পোস্ট নিয়েছেন, পোস্ট নেওয়ার পরে এখন আন্দোলন সফল হয়েছে, এখন আপনারা বিশাল বিশাল নেতা হয়েছেন। এটা তো কাম্য না। যদি আপনাদের সাহস থাকে আপনারা সবসময় লড়ে যান, রাজপথে থাকেন, তারপরে আপনি আমাদের সাথে চ্যালেঞ্জ করেন। আমরা তবে আপনি যেটা বলছেন যে পরস্পর বিরোধী মন্তব্য, এটা সাপোর্ট করি না। একটা রাজনীতি সুষ্ঠু ধারায় ফিরে আসুক। বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার যে রাজনীতিটাকে কলুষিত করেছে, আমরা চাই না সামনে আর কলুষিত হোক। আমরা সবসময় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং মানবতার স্বার্থে রাজনীতি করতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। সরকারি দল, বিরোধী দল যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা সিনিয়র নেতা আছেন কিংবা পার্লামেন্টের ভেতরে যারা আছেন, সরকারি দল কিংবা বিরোধী দল, তাদের মধ্যে হয়তো সেই সৌহার্দ্যতা আছে, তাদের মধ্যে সেই স্থিরতাটা আছে, সহমর্মিতা জায়গাটা আছে। কিন্তু ছাত্র যারা, তাদের তো বয়সে তরুণ এবং তারা আসলে প্রতিবাদমুখী হয়ে ওঠে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। সেই জায়গা থেকে আসলে ক্যাম্পাসের পরিবেশ কেমন থাকবে সেটাই ছিল আসলে মূল জানার বিষয়, এবং আপনি আপনার জায়গা থেকে স্পষ্ট করেছেন। ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর, এই গুপ্ত নিয়ে একটা শঙ্কার কথা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেটা একটু আপনাকে শেয়ার করতে চাই। 2 দিন আগে, ইনফ্যাক্ট 3 দিন আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, যখন আসলে 3টি প্ল্যাটফর্ম থেকে, একটা সংগঠন থেকে এনসিপিতে যুক্ত হলেন অনেকে, সেদিন তিনি বলছিলেন যে ছাত্রলীগেরও এখানে যুক্ত হতে পারে যদি তারা বিরুদ্ধে আসলে স্বৈরাচারের পক্ষপাতিত্বের অভিযোগ না থাকে, জুলাইয়ের বিরুদ্ধে যদি তারা অবস্থান করতে না করে থাকে, তারা অবশ্যই এনসিপিতে যুক্ত হতে পারে। তাহলে যেই অর্থে শিবিরকে গুপ্ত বলা হচ্ছে, সেই অর্থে ছাত্রলীগও গুপ্ত হয়ে যেতে পারে কিনা, তারা এনসিপির মধ্যে ঢুকেই পরবর্তীতে আত্মপ্রকাশ করে ফেলতে পারে কিনা, মানে সেই শঙ্কা তো রয়ে যায়। আচ্ছা, নাহিদ ইসলাম যেটা বলেছে তার ব্যাখ্যা হচ্ছে, নাহিদ ইসলাম স্পষ্টভাবে উল্লেখ করেছে যে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা পূর্বে ছাত্রলীগ যদি করেও থাকে, তারপরে অভ্যুত্থানে যদি তাদের অংশগ্রহণ থাকে, তারা অভ্যুত্থানের স্পিরিটটাকে যদি ধারণ করে, তবে সেক্ষেত্রে তারা এনসিপিতে যোগ দিতে পারবে। মানে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনীতি তো নিষিদ্ধ। সেই ক্ষেত্রে যারা অভ্যুত্থানে, আপনি কি মনে করেন আওয়ামী লীগের সমর্থক সবাই দিয়েছে? যারা ওই অভ্যুত্থানের সময়, এই যে শহীদ আবরার ফায়াজ, এই ছেলেটা যে ইন্টারমিডিয়েটে পড়তো, তার এন্টায়ার ফ্যামিলি আওয়ামী লীগ করতো, কিন্তু সে তো অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং সে
সে তখন ওয়ান অফ দ্য ভেরি ফিউ পিপল, যখন প্রথম দিকে যখন শেখ হাসিনা এই নির্বিচারে গোলাগুলি শুরু করে, তখন এই ছেলেরা মৃত্যুবরণ করে। তাহলে যেই ছেলেরা, যেই মেয়েরা ছাত্রলীগের সমর্থক থাকা অবস্থায়ও এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং আওয়ামী রেজিমে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে তো আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনীতি করার অধিকার কেড়ে নিতে পারেন না। এই যে স্টেটমেন্টটা, নাহিদ ইসলামের ঘোষণাটা যদি ছাত্র দলের পক্ষ থেকে আসতো, তখন আসলে এনসিপি কিভাবে রিয়্যাক্ট করতো? স্বাগত জানাতো? কেন নির্বাচনের সময় এই বিএনপির সমস্ত নেতারা নির্বাচনী এলাকায়, এই যে ধরেন চট্টগ্রামে কেন হাসান আব্দুল্লাহ অমুক মেয়রের বাসায় গেল যিনি সাবেক আওয়ামী লীগ সমর্থক ছিল, অথচ এই জাতীয় উনি বিএনপি, উনি সবকিছু ছিলেন, ওনার অতীত ইতিহাস কিন্তু সেটাই বলে। উনি আওয়ামী লীগে ছিলেন, বিএনপি ছিলেন, এবং সব জায়গা থেকে তিনি কিন্তু লাভবান হচ্ছেন রাজনৈতিকভাবে। উনি নির্বাচনের সময় কেন উনাকে নিয়ে বিএনপি প্রার্থী নির্বাচনা করলো? তখন সমস্যা হয় না। সমস্যাটা এটাই যে ধরেন বিএনপির কোনো কিছুই দোষ হয় না, কিন্তু এনসিপি কোনো কিছু করলেই দোষ হয়ে যায়। আপনি দেখেন, এই যে আমরা ছাত্রদল, ছাত্র শিবিরের গুপ্ত সুপ্ত এইগুলো নিয়ে এতগুলো কথা বললাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা এই জুলাই অভ্যুত্থানের সময় এবং তার আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ কি করতো, ছাত্রলীগের বাহিনীকে গুন্ডা বাহিনী, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করতো। এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড থেকে শুরু করে সব জায়গায় সেই একই এই বিশ্বজিৎকে যেমন কুপিয়ে হত্যা করা হয়েছে, গতকালকে দেখলাম এই যে ওমর গনি কলেজের ছাত্র দলের সেক্রেটারি, হ্যাঁ, তার হাতে রামদা। এই গুপ্ত সুতোর যেই আন্দোলন, সেই আন্দোলন, যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে একটা ছাত্রর হাতে কলম থাকবে, একটা ছাত্রর হাতে বই থাকবে, তার হাতে রামদা কেন থাকবে বলেন তো? ওবায়দুল কাদের অভ্যুত্থানের সময় বলেছিল যে এদেরকে নিবৃত্ত করতে। আচ্ছা, এই যে প্রশ্নটা তুলেন অ্যাডভোকেট হুমায়ুনুর, আমি এটা উত্তরটা একটু খুঁজে আসি, যেহেতু আমি আরেকটা বিরতিতে যাব। জাহাঙ্গীর আলম দুলাল, মানে এখনই ছাত্র লীগের সাথে কি ছাত্র দলকে তুলনা করার মতো কোনো কিছু ঘটেছে? মানে এটা নিয়ে তো ঠিক এই মুহূর্তে আলোচনা জায়গাটা কেন তৈরি হচ্ছে? এটা কি আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না, কোনো শঙ্কার মধ্যে আছে দেখে আমরা করছি, নাকি ভিন্ন কোনো কারণ থাকতে পারে? প্রশ্নটা একটু আবার বলবেন। না, ধরুন এখন অ্যাডভোকেট হুমায়ুনুর বললেন যে একজন ছাত্রের হাতে কি থাকবে, কলম থাকবে, তার হাতে কেন রামদা থাকবে? সেই ছাত্রটা ছাত্র দল করে, এরকম কথা তিনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র লীগের সাথে কম্পেয়ার করার মতো পরিবেশ কি এখন তৈরি হয়েছে ছাত্র দলকে নিয়ে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? জি দেখেন, আমাদের অতীত ইতিহাস যদি দেখেন, ছাত্র দল, ছাত্রলীগ আদর্শগতভাবে ফার ডিফারেন্স। ছাত্রলীগ একটা পেটুয়া বাহিনী, একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছিল, আর ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে আন্দোলন করেছে, রাজপথে থেকেছে, ক্যাম্পাসে থেকেছে এবং ন্যায়ের পক্ষে কথা বলেছে। ছাত্রদল কখনো ছাত্রলীগের মতো হতে পারে না এবং হবে না, এটা আমি নিশ্চিত। হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, একটা বিরাট সংগঠন, তাদের দুই একজন খারাপ বা দুই একটা ছেলে একটা খারাপ কাজ বা আমাদের প্রশ্নবিদ্ধ কাজ করে ফেলতে পারে, সেটা পুরো সংগঠন দায়িত্ব নিবে না। এখানে স্পষ্ট আমাদের মেসেজ যে কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছে যে ছাত্র দলে বা ছাত্র যুব দলে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো চাঁদাবাজের স্থান নেই। আপনি দেখবেন যে আমাদের এই নির্বাচনকালীন এবং নির্বাচনের আগে থেকে 4,000-4,500 নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে যুবদল ছাত্র দলের, যারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত ছিল। কাজে সাংগঠনিক ভাবে মিনিমাম কোনো ছাড় দেওয়া হচ্ছে না। তার মানে মেসেজটা ক্লিয়ার যে আমাদের সংগঠনে কোনো অপশক্তি বা দুর্নীতিবাজ বা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কেউ এই সংগঠনে জায়গা নেই। আর আপনার ছাত্রলীগ যে কর্মকাণ্ডগুলো করছে, এইটার দায়িত্ব বা এই ছাত্রলীগের সাথে আমাদের কম্পেয়ার করা, এটা আদৌ ঠিক হবে না, শোভনীয় না। কখনো আমরা ছাত্রদল বা আমাদের যুবদল ছাত্রলীগের সাথে বা যুবলীগের সাথে তুলনা হবে না। আমরা সম্পূর্ণ নিউট্রাল এবং দেশের জনগণের স্বার্থে এবং দেশমাতৃকার সেবায় আমরা কাজ করি। আমি আপাতত আলাপটা এখানেই শেষ করি এবং আপনাদের দুজনকে ধন্যবাদ, কারণ হাতে অনেকগুলো বিষয় ছিল, সময় স্বল্পতার জন্য সেগুলো হলো না। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে সেগুলো নিয়ে কথা বলে আমরা চেষ্টা করব। তবে আমরা
একটা বিষয় একটু হুমায়ুনুর আপনার কাছে একটু করে যাই, কারণ এই প্রশ্ন করার লোভ আমরা সামলাতে পারছি না, কারণ এনসিপি যখন শুরুতে আসছিল আমরা অনেক অনেক নারী ভোকাল দেখছিলাম, এবং আমরা মনে করতে পারি তাসনিম জারার কথা, তাজনুমা জেবিনের কথা, এখন ইদানিং সামান্তা শারমিনের কথা বলার বিভিন্ন জায়গায় যেভাবে আমরা দেখতাম সেটাও অনেকটা কমে গেছে। আমরা আপনাকে পাচ্ছি, মনিরা শারমিন এবং অ্যাডভোকেট মিতু, এরকম কয়েকজনের মধ্যেই ঠিক এই মুহূর্তে ঘোরাফেরা করছে। আমি বিরতি থেকে এসে আপনার কাছে একটু জানার চেষ্টা করব, মানে এটা কেন হচ্ছে আসলে। নারীদের কথা বলার জায়গা তো যদি এনসিপির মধ্যেই কমে যায়, সেই হিসেবে সাধারণ নারী সমর্থক কিংবা সাধারণ সমর্থক যারা আছে তারা তো এই প্রশ্ন আপনাদের করবে যে এটা কি 11 দলের ভিতর ঢোকার কারণে এটা হচ্ছে, সে কারণেই নাকি ভিন্ন কোনো কারণ এখানে থাকতে পারে। অ্যাডভোকেট হুমায়ুনুর যে প্রশ্নটা করে গিয়েছিলাম সেটা একটু বলবেন, সাথে একটু যুক্ত করে দেবেন। আমরা এনসিপি নেত্রী মনিরা শারমিনের আজকে মনোনয়নের ব্যাপারটা নিয়ে ফলো করছিলাম এবং আমরা দেখলাম আরপিও অনুযায়ী সরকারি চাকরি ছাড়া 3 বছরের মধ্যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এরকম একটা নিয়ম আছে। যদিও এনসিপির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে উনি প্রবেশনারি পিরিয়ডেই চাকরিটা ছেড়েছিলেন, ফলে 3 বছরের বাধ্যবাধকতার বিষয়টা মনিরা শারমিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই হিসেবে মনিরা শারমিনকে কি পার্লামেন্টে পাওয়া যাবে কিনা, সেই সম্ভাবনা কতটুকু, সেটা একটু জানাবেন। জি আচ্ছা, দলের নারীদের অংশগ্রহণ এবং কথা বলার বিষয়ে যে জিনিসটা বললেন, এইটা আসলে আমি মনে করি যে এনসিপিতে যত যোগ্য এবং শিক্ষিত নারী আছেন এবং সব ধরনের, সব পেশা, সব শ্রেণীর যে নারীরা এনসিপি কে যতটা ভালোবাসে এবং সমর্থন করে, এনসিপির সাথে যতটা নিজেদেরকে রিলেটেড ফিল করে, নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে, এইটা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সেই সম্পৃক্ততাটা কোনো দলের নাই। আপনারা স্পেসিফিক্যালি আমাকে বা আমার অন্য সহকর্মীদের নাম বলেন, আরো এর বাইরে অন্যদের নাম আপনারা বলেন না। এইটা পেছনে আসলে আমি তো বলি না যে আমাকেই ডাকেন কথা বলতে, আমাদের আরো অনেক যোগ্য বোনেরা আছে যারা আমার মতোই অনেক ভালো কথা বলতে পারে বা আমার চেয়েও অনেক ভালো কথা বলতে পারে, তাদেরকেও যদি আপনারা সুযোগ দেন তাহলে খুবই ভালো হয়। ধরেন মিডিয়ার প্রতি শুধু পরিচিত মুখগুলোকে, তাই বলে এই জন্য অন্যদেরকে আপনারা খুঁজে না। তারপরে বলছেন যে এখানে আসলে কথা বলার মতো, শক্তিশালী আলাপ করার মতো অনেক নারী নেত্রীরা আছে, আসলে মিডিয়ার স্পটলাইটে তারা নেই, তারা আসলে হয়তো আরো ভালোভাবে তাদের কথাগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, এবার যদি মনিরা শারমিন ইস্যুটা একটু পরিষ্কার করেন। আচ্ছা, ওনার যে বিষয়টা, উনাকে দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন সাবমিট করতে দেওয়া হয়েছে। এখানে কিছু আইনি প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই জন্য ওনার মনোনয়নটা স্থগিত করা হয়েছে। উনি ওনার পক্ষ থেকে আগামীকাল ব্যাখ্যা প্রদান করবে। যেহেতু বিদ্যমান আইনে যেই রেস্ট্রিকশনস আছে, সেই রেস্ট্রিকশনস অনুযায়ী উনাকে যে প্রশ্ন করা হয়েছে সেটার জন্য উনাকে সুযোগ দেওয়া হয়েছে, যাতে উনি ওনার পক্ষের যে এক্সপ্লেনেশনটা, সেই এক্সপ্লেনেশনটা উনি নির্বাচন কমিশনে উত্থাপন করেন। সেটা যদি সন্তোষজনক হয় তাহলে ওনার মনোনয়নটা অবশ্যই গৃহীত হবে এবং আমরা আশা রাখছি যে নির্বাচন কমিশন ওনার দাবিকে যুক্তিযুক্তভাবে এবং উদার মনে এটা অ্যাসেস করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ, এবং এই বিষয়টা আসলে স্পষ্ট দরকার ছিল। জাহাঙ্গীর আলম দুলাল, সবশেষ আপনার কাছে আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই। বিএনপি তাদের জায়গা থেকে আসলে সংরক্ষিত নারী আসনে কারা থাকবে সেটা মোটামুটিভাবে মনোনয়নগুলো তারা চূড়ান্ত করেছে এবং আমরা 36 জনের নামের তালিকাও আমরা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, পার্লামেন্টে ঠিক এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে, কোন কোন বিষয়গুলোতে আসলে জোর দেবেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে খোদ প্রধানমন্ত্রী বলছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত এবং সেই সুযোগটা রয়েছে, আমরা এখনই রাজপথেও আবার উত্তপ্ত বক্তব্য দেখতে পাচ্ছি বিরোধী দলের পক্ষ থেকে। সংরক্ষিত নারী আসনে যারা থাকবেন, মূল চ্যালেঞ্জটা আসলে কি দেখেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি তো বললেনই যে মাননীয় প্রধানমন্ত্রী সে আলোচনা প্রস্তাব রাজি হয়েছে, বিরোধী দলের সাথে আলোচনা করে দেশ পরিচালনা করবে বা বিভিন্ন সিদ্ধান্ত নেবে। এখন জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তো এই মুহূর্তে তারা রাজপথে হুমকি দিচ্ছে। বিএনপিকে কেন তারা হুমকি দেবে? একটা সরকারের বয়স মাত্র 2 মাস হলো না, ক্ষমতায় আসার সাথে সাথে একটা ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বেজে গেল। একটা আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরের বিশাল সমস্যা রেখে গেছে, অর্থনীতি ধস, অর্থনীতি বললে নাই বললে চলে। সেখান থেকে দেশটাকে কেবল শুরু করছে একটা সরকার, তাকে তো সময় দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। তা না করে কিভাবে দেশটাকে আর পিছনে
পিছনে চলে যায়, কিভাবে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ব্যবস্থা করছে জামাত ইসলাম। তাই কাজে এতে কি প্রমাণ করে যে তারা দেশের স্বার্থে কখনো কাজ করে নাই বিগত দিনে, এখনো করছে না। তাদের যদি মিনিমাম দেশপ্রেম বোধ থাকতো তাহলে এই মুহূর্তে এই ক্রুশিয়াল সময় বিএনপিকে তারা হেল্প করতো, যে অন্ততপক্ষে এই সময়টা পার হয়ে যাক, তারপর দাবি দেওয়াগুলো রাজপথে যাক, আলোচনা যাক, সমস্যার সমাধান করে তারপর তার দাবি দেওয়া করতে পারতো, উত্তপ্ত বক্তব্য দিতে পারতো। কিন্তু তারা তা না করে এই সমস্যার ভিতরেই তারা আবার নতুন করে সমস্যা ক্রিয়েট করছে। তার মানে এটা প্রমাণ করে কি তাদের কাছে ক্ষমতাই মুখ্য, দেশটা মুখ্য না, জনগণ মুখ্য না। কারণ আপনি দেখেন এরা সবসময় দেশ বিরোধী। এরা সেই আমরা 1947 সালে তারা এই পাকিস্তান বিরোধী, 71-এ তারা বাংলাদেশ বিরোধী, 24-এ তারা নির্বাচন বিরোধী, সর্বোপরি তারা বাংলাদেশ বিরোধী। তারা দেশটাকেই চায় না। তারা একবার বলে দেশের নাম চেঞ্জ করবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে, মানে সবকিছু তাদের বাংলাদেশ ইচ্ছা মতো বিরোধী হবে। একটা রাজনৈতিক দল দেশে রাজনীতি করার সুযোগ তাহলে কেন পাবে? এটা তো একটা বড় প্রশ্ন। সেই সুযোগ তো জনগণ দেয় নাই, সেই সুযোগ বিগত দিনে দেয় নাই, এখন এবং সামনেও তাদেরকে দিবে না। তারা যতই এবার ভোটের অঙ্ক দেখাক, এবার এনসিপি কে নিয়ে তারা একটা ভালো পরিমাণ ভোট পেয়েছে, এটা ডিউ টু এটা আমি মনে করি যে এনসিপি গিয়ে যে ভোটটা পেয়েছে এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এখানে হুমায়ুন নূর আছে, আমি তার মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি, এটা আমার ওপিনিয়ন। এনসিপি যদি তারা জামাতের সাথে না যেত, তাহলে তারা পার্সোনাল তারা এনসিপি শুধু রাজনীতি করতো, তাহলে তারা ভোট এর চেয়ে অনেক বেশি পেত এবং সিটও এরা বেশি পেত। কারণ কি আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গ্রুপ, একটা অংশ তারা আওয়ামী লীগকে পছন্দ করে না, আবার ধর বিএনপি কে পছন্দ করে না। তারা কিন্তু একটা তৃতীয় শক্তি, তৃতীয় একটা দল খুঁজছিল মনে মনে যে ওই দলে যাবে। সেই লোকগুলো ইনশাআল্লাহ সামনের বার না, সেই লোকগুলো কিন্তু এনসিপিতে যুক্ত। আমার তো অনেকের সাথে কথা হয়েছে, তারা অনেকেই কিন্তু বলছে না আমরা এনসিপি যাবো। কিন্তু যখনই এনসিপি জামাতের নৌকায় পা দিল, তখনই সেই লোকগুলো রিঅ্যাক্ট করলো যে না, এই রাজাকারের সাথে আসলে যাওয়া এটা যায় নিয়ে না, আলাপ রাজাকার। করতে চাইলে দীর্ঘ আলাপ সম্ভব, কারণ এনসিপি তরুণদের দল, সামনে হয়তো এই দল আরো নতুন নতুন সিদ্ধান্ত হয়তো নেবে, যেটা আসলে তাদের সমর্থকরা, বাংলাদেশের মানুষরা অ্যাপ্রিশিয়েটও করবে। আমি সত্যি অর্থে ধন্যবাদ জানাচ্ছি। সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আমি 1 মিনিট একটা ছোট্ট মতামত আপনার কাছে নিতে চাই। যেটা আবুল কালাম আজাদ মজুমদার, আপনি দেখেছেন পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বসার জন্য তো অফিস হয়েছে, একটা গাড়ি হলে ভালো হয়। হাত নেড়ে অনেকে তার পক্ষে যারা আছেন তারা সমর্থন জানিয়েছিলেন, এবং জামাতের আমির বিরোধী দলীয় নেতা তিনি বলছিলেন যে ছোটরা আবদার করলে হ্যাঁ বলতে হয়। কিন্তু এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে যাতায়াতের জন্য যদি 70,000 টাকা ভাতা পান সংসদ সদস্যরা, তারপরে গাড়িটা কেন চাওয়া হচ্ছে? এটা আসলে খুবই বিব্রতকর একটা বিষয়। আমি নাগরিক হিসেবেও বিব্রত। সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এবং ওনারা সংসদে বসে আইন প্রণয়ন করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন। সেটা না করে ওনারা নিজেদের সুযোগ সুবিধা নিয়ে যখন আলোচনা করেন, তখন মানুষ একটু বিভ্রান্ত হয়। আমিও নাগরিক হিসেবে এক ধরনের বিভ্রান্তিতে আছি। এবং 70,000 টাকা যাতায়াত দেওয়ার পরে আপনার 350 সংসদ সদস্যকে গাড়ি দেওয়ার আর্থিক সামর্থ্য এই মুহূর্তে সরকার আছে কিনা, বিশেষ করে দেশে যখন একটা অর্থনৈতিক সংকট আমরা দেখতে পাচ্ছি, এবং এই জ্বালানি সংকটের কারণে দেশের সরকার আপনার অফিসের সময় সীমিত করে দিয়েছে, পাবলিক স্পেন্ডিং আপনার কমিয়ে দিয়েছে, কনজামশন ফুয়েলের, তারপরে আপনার শপিং মল 6টায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো ইন্ডিকেট করে যে দেশে একটা সংকট বিদ্যমান। তো এরকম একটা সংকটের সময় সংসদ সদস্যরা যদি তাদের যেটা জেনুইনলি প্রয়োজনও হয়, ওনাদের উচিত ওনাদের এটা স্যাক্রিফাইস করা, স্যাক্রিফাইস করে মানুষের কথাটা ভাবা। প্রথমে মানুষের দুর্ভোগের কথাটা ভেবে মানুষের কথাটা সংসদে তুলে ধরা, সেটা না করে ওনারা নিজেদের সুযোগ সুবিধার কথাটা বলছেন, যেটা নাগরিক হিসেবে আমাদেরকে বিব্রত করে। এবং আরেকটা জিনিস শঙ্কিত করে, যে যেমন ধরেন আপনি অফিসের কথা বলেছেন, নির্বাচনী এলাকায় যদি সংসদ সদস্যদেরকে এভাবে অফিস দেওয়া হয়, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার এতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার নির্বাচন যখন হবে, তারাও কিন্তু নির্বাচিত প্রতিনিধি থাকবেন, তখন এক ধরনের স্বার্থের সংঘাত তৈরি হবে। এটাও একটা বিপজ্জনক সিদ্ধান্ত। এবং গাড়ির ব্যাপারে যদি সরকার, আমরা একটা দেখতে পেলাম এক ধরনের ঐক্যমত্য কিন্তু এখানে এসেছে, কারণ এটার কেউ বিরোধিতা করেনি অন্তত। গাড়ির ব্যাপারে আপনি এই ঐক্যমত্য প্রতিষ্ঠার পর যদি সরকার এই সুবিধাটা নিশ্চিত করে, তারপরে আসতে পারে আপ্যায়ন ভাতার বিষয়টা। কারণ আমরা দেখছি যে সংসদ সদস্যরা আপ্যায়ন ভাতা মাত্র 5,000 টাকা পান। এটা আমাদের বর্তমান বাস্তবতার নিরিখে এটা একেবারেই
নগণ্য। 750 টাকা বোধ হচ্ছে এবং কিন্তু এখন ওনারা যদি মনে করেন যে এইটা বাস্তবতার নিরিখে এই আপ্যায়ন ভাতাটা বাড়াতে হবে, তাহলে এটা বহুগুণ বাড়াতে হবে এবং তাহলে একটা সংসদ পার করে দিতে হবে একটা অধিবেশনে আসলে ওনাদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনার। এই আলাপ আলোচনাগুলো নাগরিক হিসেবে আমাদেরকে বিব্রত করে। আমরা মনে করি যে ওখানে সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, সংসদ সদস্যরা আইন প্রণয়ন নিয়ে আলোচনা করবেন, ওনাদের নিজেদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনাটা একটু কম করলে আমরা সাধারণ মানুষ একটু স্বস্তি পাই। যেহেতু প্রত্যেকটা মুহূর্তেই আসলে খরচ আছে সংসদে, 2 মিনিটের একটা সেদিন আমরা জানছিলাম যে প্রতি 2 মিনিটের খরচ কত। পর্যায়ে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলতে চাই, কারণ রাত পোহালে ভোট গ্রহণ শুরু হবে এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক, শিক্ষক, অধ্যাপক ডক্টর AKM নিয়াজউদ্দিন এবং আছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, আপনার কাছ থেকে কয়েকটি বিষয় শুরুতে একটু জেনে নিতে চাই। আমরা আসলে দেখছিলাম বিভিন্ন বিশ্লেষণগুলো যে শেষ মুহূর্তে মুসলিম ভোটার যারা আছেন তারা হঠাৎ করে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন, তাদের প্রত্যেকের কাছে আসলে ভোট চাওয়া হচ্ছে, নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই প্রতিশ্রুতির যে প্রতিযোগিতা, সেখানে কাদেরকে আপনি এগিয়ে রাখবেন? আপনার বিশ্লেষণটা শুধু জানতে চাই, কারণ বলা হচ্ছে এই নির্বাচনটা ক্ষমতা হারানোর, কারোর ক্ষমতা দখলের এবং কারোর অস্তিত্ব রক্ষার। যদি একটু বিশ্লেষণ জানাতেন, কি দেখছেন? ঠিকই বলেছেন। দেখুন, সবার আগে আমি যাব 2021 সালে এই যে আগামীকাল 151টি বিধানসভা আসনে নির্বাচন হবে, তো 2021 সালের পরিসংখ্যানটা কি ছিল? এখানে কিন্তু এই 151টার মধ্যে 92টি আসন জিতেছিল তৃণমূল, 59টি আসন জিতেছিল বিজেপি এবং একটি অন্যান্য। এবং এই 92, 59, 1 এবার কিন্তু সমীকরণ 2026 সালে বদলেছে, কারণ এই 152টি আসনের মধ্যে আছে মুর্শিদাবাদ, মালদা, মুসলিম অধ্যুষিত বেল্ট বলা হয় কার্যত, যেটা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কিন্তু এই 2 জেলা। এবং এই জায়গার এবার কিন্তু 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসে, দখল করে বামফ্রন্টকে হারিয়ে, তখন কিন্তু কংগ্রেস ছিল সঙ্গী। সেই কংগ্রেস এই প্রথম একা লড়ছে এবং কংগ্রেসের যে একটা ভোটার এই অঞ্চল আধিপত্য, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ডালু, প্রত্যেকেই কিন্তু মৌসুম বেনজির, তারা প্রত্যেকেই এবার কংগ্রেসের টিকিটে লড়ছে। ফলে আশা করছে প্রত্যেকেই, রাজনৈতিক মহল বলছে এবার কংগ্রেস কিন্তু 2 থেকে 4টি আসন পেতে পারে। 2 থেকে 4টি আসন জেতা শুধু নয়, কংগ্রেসের সেক্ষেত্রে ট্রেন্ড উঠবে আর সেই ভোটটা কাটবে কিন্তু মুসলিম সমাজের। দ্বিতীয় যেটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ওয়াকাফ যে আইন, সেই আইন নিয়ে মুসলিম সমাজের মধ্যে একটা বিভ্রান্তি। কোথাও গিয়ে কি বিজেপি সরকারের সাথে এজেন্ডার সঙ্গ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার, এই একটা বিষয় কিন্তু ঢুকে আছে। অন্যদিকে কিন্তু বামফ্রন্ট এবং ISF তারাও কিন্তু আলাদাভাবে জোট করে লড়ছে কংগ্রেস থেকে আলাদা হয়ে। ফলে এখানে একটা মুসলিম সমাজের ভোট ভাগাভাগি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে একটা বিরাট সংখ্যক ভোটার তারা কিন্তু সচেতন হয়েছেন, সেটা মুসলিম সম্প্রদায়ের বলুন, সেটা হিন্দু সম্প্রদায়ের বলুন বা অন্যান্য সম্প্রদায়ের বলুন, তারা প্রত্যেকেই চাইছে কিন্তু তারা কর্মসংস্থান। এবং আমি আরো একটা পরিসংখ্যান দেব, শেষ 3 বছরে পশ্চিমবঙ্গের যত বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে যে আর কি যে বিষয়ে অনার্স মাস্টার্স করা হয়, সেখানে কিন্তু ছাত্র সংখ্যা দিন দিন কমেছে। ছাত্রগুলো যাচ্ছে কোথায়? কারিগরি প্রথায় কিন্তু তারা পড়াশোনা করছে এবং তারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে। এই যে সন্তান বাইরে চলে যাচ্ছে, বৃদ্ধ বাবা মা রাজ্যে থাকছে, সেই সমস্ত বাবা মায়েদের মধ্যে এই ভোটার, এই সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি এই নীরব ভোটার যাদের কথা বলছি, সেখানে দেখা গেল ভোট ধরতে কিন্তু একটা ভাতার একটা টোপ দেওয়া হচ্ছে। যেখানে তৃণমূল দিচ্ছে ভাতা বাড়িয়ে মহিলাদের 1,500 টাকা, তৃণমূল সেখানে বলছে যে, বিজেপি সেখানে বলছে 3,000 টাকা দেবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুজোর সময় মহিলাদের 10,000 টাকা বোনাস দেবো। এবং মহিলারা বলছেন বাড়ি বসে যদি বেতন সমতুল্য বলছে ভাতাটাকে। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষিত সমাজ কোন সিদ্ধান্ত নেবে আগামীকাল? কারণ একটা সেটা এখন দেখার বিষয়। সত্যজিৎ, সকালে আসলে আপনি বিভিন্ন বুথগুলোতে ঘুরবেন, কাজে আমি আপনাকে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখবো না, কেবল ছোট করে একটা তথ্য আমাদের একটু জানাবেন, কারণ অনেকে এটা জানতে চাইছেন। আমরা এই বিধানসভা নির্বাচন যখন দেখি, তখন আসলে অনেক সেলিব্রিটিদের দেখতে থাকি, অনেক তারকাদের দেখতে থাকি, দেব বলুন কিংবা রুদ্রনীল বলুন বা অনেকে। এবার আসলে তাদের অবস্থান কি? কেউ কেউ দল বদলও করেছেন, আমরা খবর পাচ্ছিলাম।
ছোট করে। জি, একদমই, দেখুন রূপা গাঙ্গুলি থেকে শুরু করে রাজ চক্রবর্তী, টলিউডের এক সময়কার সিনিয়র যিনি দ্রৌপদী, এই যে রূপা গাঙ্গুলি, তিনি কিন্তু হিট হয়েছিলেন, এবং অন্যদিকে রাজ চক্রবর্তী পরিচালক, তো এরকম এছাড়াও হিরণ আছে। তো এদের মধ্যে যেটা মনে করা হচ্ছে যে বিজেপির আছে 6 জন, তৃণমূলের আছে 4 জন, এই 10 জনের মধ্যে হয়তো তৃণমূলের সবাই জিততে পারেন, বিজেপির হয়তো একজনও নাও জিততে পারেন, এরকম একটা কিন্তু পরিস্থিতি মনে করা হচ্ছে। কারণ এই যে সেলিব্রিটিরা যারা যেখান থেকে দাঁড়িয়েছেন তারা প্রত্যেকে বিজেপির উল্টো দিকে তৃণমূলের যে সমীকরণ সেখানে কিন্তু তারা পেরে উঠতে নাও পারে। এখন যদি কিনা এই এসআইআর সমীকরণ সম্পূর্ণভাবে বদলে দেয় তাহলে চিত্রটা বদলে যেতে পারে। দেখা যাক, এটা নিশ্চয়ই সকাল থেকে যে প্রাপ্ত তথ্যগুলো পাবো, ভোট কেন্দ্রের ছবিগুলো দেখবো, সাধারণ মানুষের কথাগুলো শুনবো ভোটারদের, তখন হয়তো আরও স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমি একটু অধ্যাপক ডক্টর এ.কে.এম. নিয়াজউদ্দিন আপনার কাছে আসতে চাই। আপনার সমীকরণ আসলে কি বলছে? মানে গেল 1-1.5 বছরে আসলে গোটা বিশ্বের ভূ রাজনীতি অনেক পরিবর্তন ঘটেছে বাংলাদেশেরও রাজনীতির প্রেক্ষাপট, এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ যেহেতু আমাদের খুব কাছের প্রতিবেশী, সেখানকার বিধানসভা নির্বাচনে একটা বড় ধরনের প্রভাব পরবর্তীতে সেটা বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখে। কি বলবেন, কাকে এগিয়ে রাখবেন, টিএমসি নাকি বিজেপি? ধন্যবাদ। আমরা এতক্ষণ যে সত্যজিৎ সাহেবের যে রিপোর্ট শুনলাম সেখানে অনেক কিছু চলে আসছে। আমি যেটা দেখছি যে কেন্দ্রে বিজেপি দীর্ঘদিন থাকার পরও এই যে টিএমসির যে দুর্গ তারা হানা দেওয়ার চেষ্টা করেছে বারবার, সেই জায়গায় বিজেপি বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু একটা বিষয় প্রতীয়মান একদম স্পষ্ট যে গতবার বা তার আগের বার যে গতবারে তারা অনেক ভালো করেছে এবং অনেক আসনে তারা খুব ক্লোজ মার্জিনে তারা হেরেছে। এখন বিজেপি এবারে কিন্তু আটঘাট বেঁধেই তারা এই লড়াইয়ে নেমেছে এবং এর মধ্যে দিয়ে তারা তাদের যে বিভিন্ন রকম প্রস্তুতি আছে, বিশেষ করে যে এই টিএমসির যে দুর্বল জায়গাগুলো, বিশেষ করে এই বেকারত্ব থেকে শুরু করে তাদের যে নানা রকম চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। যে এই সরকারের সময় শিল্পায়ন, কর্মসংস্থান, চাকরির বাজার এগুলো নিয়ে তরুণ ভোটারদের মনে এবং যারা বেকার তাদের মনে স্ট্রাইক করার চেষ্টা করেছে তারা খুবই গোছালো ভাবে। এর বাইরে এসআইআর, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নামে প্রায় 91 লক্ষ ভোটারের ভোটাধিকার প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্টের সহযোগিতা অথবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রায় 32 লাখ ভোটাধিকার ফিরিয়ে পেয়েছে। এখন যারাদের বাতিল হয়েছে তাদের ধরে নেওয়া হচ্ছে এটা বেশিরভাগই হচ্ছে এই বাংলাদেশি বা অনুপ্রবেশকারী সন্দেহে, এবং এদের বেশিরভাগই হচ্ছে টিএমসির ভোটার। এবং যে কারণে মমতা ব্যানার্জি এই যে মামলা এবং এই ক্ষেত্রে তার দল বেশ সহযোগিতা করেছে, যার মধ্যে দিয়ে 32 লাখ ভোটার কিন্তু তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে 21 তারিখে কালকে ভোট, গতকালকে এই 32 লাখ ভোটারের যে অংশ ভোট দিবে যে এই আগামীকালকের আসনের, তাদের ভোটার তালিকা গতকালকে প্রকাশ পেয়েছে। আজকে এই ভোটার তালিকা ভোটার স্লিপ নিয়ে তারা ভোটার যারা ভোট দিবে তাদের যে স্লিপ গুলো পৌঁছে দিবে তারা জানবে, তারা ভোট দিতে পারবে। এই যে চ্যালেঞ্জটুকু, এটা আসলে যেটা টিএমসি আগে কখনো ফেস করেনি, এবং আমি মনে করি যে বিজেপি তার যে কোনো বার হচ্ছে এবারে তার নানান ভাবে কৌশলে তারা এই বিষয়টাকে টিএমসি দুর্গটাকে হানা দেওয়ার চেষ্টা করেছে। এখন ভোটের ফলাফলে কিন্তু যেটা আমাদের আনন্দবাজার রিপোর্টার যেটা বললেন সেটার একটা প্রভাব পরিলক্ষিত হতে পারে, এবং সেটা বিজেপির একদম সর্বোচ্চ পর্যায়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাদের যে বিভিন্ন মন্ত্রীরা তারা পশ্চিমবঙ্গ বারবার ভিজিট করেছে। এইটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। বুঝতে পারছি, আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম আপনার কাছ থেকে। এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনি শুনছিলেন অধ্যাপক নিয়াজউদ্দিনের কথা এবং একই সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কথা। আপনার কাছ থেকে যদি আপনার মতামত জানতে চাই, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা নিয়ে কথা বলেন তখন ওনাকে বাংলাদেশি বলে ট্যাগ করা হয়। আনন্দবাজারে একটা হেডলাইন আমরা দেখছিলাম যে মমতাকে বাংলাদেশি বলে ডাকার চেষ্টা করছে প্রতিপক্ষের দল। আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই, টিএমসি শক্তির জায়গাটা কি এবং বিজেপি শক্তির জায়গাটা কি, যেটা আসলে খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? ধন্যবাদ। আমি আসলে এই নির্বাচনে কে জিতবে এটা নিয়ে খুব একটা আগ্রহী নই। যেই জিতুক তারা ভারতের একটা রাজনৈতিক দল জিতবে। আমি বরঞ্চ এই নির্বাচনে যারা ভোট দিতে পারছে না
তাদের বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী, কারণ পশ্চিমবঙ্গে অবস্থানরত আমাদের যারা পরিচিত মানুষজন আছে, বন্ধু স্বজন আছে, তাদের কাছ থেকে যেটুকু জেনেছি যে সেখানে একটা মানবিক বিপর্যয় চলছে এই মুহূর্তে। আপনার 90 লক্ষ লোককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের একটা অংশ ভোটার তালিকায় আবার তাদের নাম ফেরত পেয়েছেন, কিন্তু যারা নাম ফেরত পাননি, যারা আবার ভোটার হতে পারেননি, তারা যেহেতু তারা ভোটার নন, এই কারণে তাদেরকে এখন জমি জমা বিক্রি করে দিতে হচ্ছে তাদের, কারণ তারা ভারতের নাগরিক কিনা সেটা নিয়েই সন্দেহ আছে। তাদেরকে তাদের শ্রমের দাম সস্তা হয়ে যাচ্ছে, তাদেরকে তারা বাধ্য হচ্ছেন এখন আপনার অল্প পারিশ্রমিকে কাজ করতে, কারণ তারা ভোটার নন, এবং তাদেরকে ভারতীয় বলা হচ্ছে না, বাংলাদেশি অপবাদ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা বাংলাদেশের লোক। আপনি স্বয়ং মুখ্যমন্ত্রীকেই বলা হচ্ছে বাংলাদেশি লোক, আপনি দেখেছেন। তো যখন মুখ্যমন্ত্রীকেই এটা বলে খোঁচানো হয়, তখন একজন সাধারণ ভারতীয় যার রুটটা হয়তো বাংলাদেশের জন্মের আগে হয়তো তার পূর্বপুরুষ ভারতে মাইগ্রেট করেছে, তার কি অবস্থা হতে পারে আপনি শুধু সেটা দেখবেন। এবং বাংলাদেশি অপবাদ দিয়ে সেখানে সাধারণ ভারতীয় নাগরিকদেরকে যে ধরনের মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে, শুধুমাত্র এটা একটা ভোটের বিষয় না, উনি ভোট দিতে পারছেন না, সেটা তাই কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু মানুষ হিসেবে তিনি তার জমি বেচে দিতে হচ্ছে, তার জমি হস্তান্তর করতে হচ্ছে, তিনি চাকরি পাচ্ছেন না, অথবা চাকরি পেলে তার শ্রমের উপযুক্ত মূল্য পাচ্ছেন না। মানুষ হিসেবে যে এই যে বিপর্যয়টা তৈরি হয়েছে, এবং তারা যদি স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান, তাহলে একটা বিশাল জনগোষ্ঠীর স্টেটলেস হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি মনে করি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, এবং এই বিষয়গুলো নিয়ে যদি কূটনৈতিকভাবে উদ্বিগ্নতাও জানানো উচিত। সেটা যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমি মনে করি যে একজন মানুষ হিসেবে এই জিনিসগুলো আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে। একদম একদম। আমি একদম সব শেষ ছোট করে একটু অধ্যাপক ডক্টর এ.জে.এম. নিয়াজউদ্দিন আপনার কাছ থেকে ইরান পরিস্থিতি জেনে নিতে চাই, কারণ আমরা প্রতিনিয়ত খবর দেখছি এবং বিভ্রান্ত হচ্ছি, এবং বিভ্রান্ত করছেন আসলে সোজাসুজি বললে ডোনাল্ড ট্রাম্প। তিনি একবার বলছেন যে এটা হয়ে যাবে সোমবারের মধ্যে, মঙ্গলবারের মধ্যে, এরকম করতে করতে তিনি শুক্রবার পর্যন্ত টানলেন যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে শুক্রবারের মধ্যে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন আগামী 36 থেকে 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যেই আসলে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারা তো সম্ভাবনার কথা বলছে, বাস্তবতা আপনি কি দেখছেন, সম্ভব এটা? আসলে বাস্তবতা খুবই যে আনপ্রেডিক্টেবল একটা বাস্তবতা নিয়ে আমরা দেখছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমরা যদি দেখি ফরেন পলিসি, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এই ধরনের ইনকনসিস্টেন্ট ফরেন পলিসি আমরা খুবই কম দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র গত এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এইভাবে তার যে ফরেন পলিসি আমরা কখনোই দেখিনি, যে এত আনপ্রেডিক্টেবল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার যে একটা গ্লোবাল লিডার হিসেবে, একটা হেজিমনিক পাওয়ার হিসেবে যেভাবে অ্যাসার্টিভলি পাওয়ার অ্যাসার্ট করে ডিসিশন মেকিং, তার ইন্টারন্যাশনাল যে এই যে সিস্টেম, সেখানে তারা সেটা যে করতো, সেটা এই ট্রাম্পের এই সময় এসে দেখা যাচ্ছে বারবার এটা প্রশ্নবিদ্ধ। এবং তার যে নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য এবং বৈশ্বিক যে তার একক কর্তৃত্ব, সেটার এখানে দুর্বলতা প্রকাশ পেয়েছে ইরানের এই ইস্যু নিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো বিশ্বের একটা শান্তি প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জনগণ, তাদের ভিতরে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং তাদের সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হচ্ছে, যার ফলে এই চুক্তি এবং এটা সম্ভাবনা নিয়ে একটা অনাস্থা, একটা এই যে অস্পষ্টতা এবং এই ঝুঁকি বরাবরই থেকে যাচ্ছে। এবং এটা থেকে যাচ্ছে, এবং আমরা আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস যে ধারাবাহিক প্রতিবেদনগুলো তৈরি করছে, তাতে কোনোটাতে আসলে সুখবর আমরা দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে 71 জানালে। থাকবেন আমাদের সঙ্গে।